ছোটবেলা থেকেই ক্রাশ খায় ভাইয়ের বন্ধুর ওপর, কিন্তু সাহস করে বলা হয় না। এরপর মাঝে কয়েক বছর দেখা নেই, কিন্তু আবারও দেখা হয়ে যায় ইউনিভার্সিটিতে এসে। কি হবে এরপর? আবারও কি প্রেম জেগে উঠবে? বলার সাহস কি হবে? আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এমনই দুষ্টু মিষ্টি গল্প। ড্রামার শুরুতেই আমরা স্যাং জিকে দেখতে পাই, যে ছোট ছোট চিরকুট লিখে জমা করেছিল, সেগুলো থেকে এখন খুলে দেখছে। তার প্রথম উইশ ছিল ইহে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, আর দ্বিতীয় ইচ্ছা ছিল ডুয়ান জিয়াসুর সাথে দেখা করা। কিন্তু স্যাংজি ভাবে, আমি বড় হতে হতে হয়তো জিয়াসুর গার্লফ্রেন্ড হয়ে যাবে, তাই তাকে নিয়ে না ভাবাই ভালো। যে স্বপ্ন পূরণ হবে না সেটা বাদ দিতে হয়। এরপর দৃশ্য চলে যায় একটা বার্থডে পার্টিতে, যেখানে স্যাংজি তার রুমমেট নিং এর বার্থডে পার্টি করতে একটা রেস্টুরেন্টে আসে। এর মধ্যে তার বড় ভাই তাকে কল দিয়ে জিজ্ঞেস করে সে কোথায়। স্যাংজি বলে বার্থডে পার্টিতে আসছে, আর এখন সে বড় হয়েছে, ইউনিভার্সিটিতে উঠেছে, এত নজরদারি করার কোনো মানেই নেই। তার ভাইয়া তাকে সাবধানে থাকতে বলে ফোন কেটে দেয়। তখন স্যাংজির পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট মাটিতে পড়ে, কিন্তু সেটা ওর না। সেটা হাতে নিয়ে ভাবতে ভাবতে জিয়াসু তার সামনে এসে দাঁড়ায়। অনেক বছর পরে আবারও ছোটবেলার ক্রাশকে দেখে স্যাংজি কিছুটা স্থির হয়ে যায়। জিয়াসু বলে, তোমার দেখি বাজে স্বভাব হয়েছে। স্যাংজি বলে, এটা আমার না। এরপর জিয়াসু বলে, এতদিন পরে দেখা হলো, আর হাই দিবা না? আর এখানে কেন এসেছো? স্যাংজি বলে, বান্ধবীর জন্মদিনে। জিয়াসু বলে, তুমি ইউনিভার্সিটিতে উঠেছ, অনেক দিন আসছো, আমার সাথে দেখা করনি কেন? আর আমার মেসেজের উত্তরও তো দাও না। স্যাংজি জানায় সে বিজি থাকে আর পার্ট টাইম জব করে। জিয়াসু বলে, আমিও পার্ট টাইম জব করে তোমাকে পড়াতাম। স্যাংজি বলে, তুমি সেকেন্ড থার্ড ইয়ারে পড়ো, আর আমি ফ্রেশার মাত্র, আর আমি এখন বড় হয়েছি, বাচ্চা না। জিয়াসু মজা করে বলে, তুমি বড় হয়েছ, কিন্তু এখনো বাচ্চাই লাগে। স্যাংজি তো রাগ করে বাই বলে চলে যায়। এদিকে এসে বলে, আমি বাচ্চা হলে তুমি একটা বুড়ো লোক। পেছন থেকে জিয়াসু বলে, আমাকে বললা? ঠিক আছে, আমি বুড়ো লোক আর তুমি ইয়াং লেডি। এই বুড়ো লোকটা তোমায় বাড়ি পৌঁছে দেবে না হয়। স্যাংজি তো অবাক হয়, কিভাবে সে হুট করে উদয় হলো। এরপর গাড়িতে করে ফেরার পথে জিয়াসু জিজ্ঞেস করে, তুমি কতটুকু ড্রিঙ্কস করেছো? স্যাংজি বলে, 1 কি 2 বোতল। তখন জিয়াসু তাকে পরের বার সতর্ক থাকতে বলে। এরপর জিজ্ঞেস করে, তুমি আমাকে অ্যাভয়েড কেন করো? স্যাংজি বলে, তুমি আমাকে এখনো বাচ্চা বলো তাই। জিয়াসু বলে, তাতে কি, তোমার বিয়ে হয়ে গেলেও তুমি তোমার বাবা মায়ের কাছে বাচ্চাই থাকবে। স্যাংজি মনে মনে বলে, কিন্তু আমি তোমার বোন হতে চাই না। এরপর ইউনিভার্সিটি হলের সামনে গেলে গেটে দারোয়ান বলে, পাস ছাড়া ভেতরে যাওয়া যাবে না। অনেক রিকোয়েস্ট করে দারোয়ান রাজি না হলে স্যাংজি নেমে যায়। যাবার সময় জিয়াসু তাকে একটা মধুর বোতল দিয়ে বলে, তোমার জন্য কিনেছিলাম, মধু পানিতে মিশিয়ে খেলে মাথা ব্যথা কমবে, আর আমি এখানে একাই থাকি। তোমার ভাইয়া যখন বলল তুমি ইউনিভার্সিটিতে আসছো, খুব খুশি হয়েছিলাম। ফ্রি টাইম থাকলে আমরা একসাথে লাঞ্চ করতে পারি, আর এই বুড়ো লোকের কথাটা না শুনলে কিন্তু খারাপই লাগবে। এরপর স্যাংজি তার রুমে এসে চিন্তা করে, জিয়াসু একা থাকে, তাহলে তার পরিবার গার্লফ্রেন্ড কই থাকে? আচ্ছা, আমি কি বেশিই ভাবছি? কিন্তু আবার যদি জিয়াসু আগের মতো কেয়ার করে, টাইম দেয়, আমি আবারও তার প্রেমে পড়ে যাব। পরের দিন স্যাংজি তার 2 রুমমেটকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, বলে যে তার এক ফ্রেন্ড আপন ভাইয়ের বন্ধুর ওপর ক্রাশ খেয়েছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড আছে জানার পরে হাল ছেড়ে দেয়। এখন আবার কয়েক বছর পর দেখা হয়, আর এখন ছেলেটার গার্লফ্রেন্ড নাই। তাহলে কি একটা চান্স নেওয়া যায় কিনা? রুমমেটরা জিজ্ঞেস করে, ছেলের বয়স কেমন, দেখতে কেমন, আর কিভাবে পরিচয় হয়? স্যাংজি বলে, বয়স 25, হ্যান্ডসাম, পড়াশোনায় ভালো, গেম ডেভেলপার হিসেবে জব করে। কিন্তু কিভাবে পরিচয়, এটা বলতে গিয়ে স্যাংজি নিজের কথা মুখ ফসকে বলে দেয় যে ভাইয়ের বন্ধু, আর সেই সূত্র ধরে বাসায় আসতো। রুমমেটরা মজা করে বলে, 25 বছরের ছেলে, কিন্তু তার গার্লফ্রেন্ড নাই, তাহলে মনে হয় সে তোমার ভাইকে পছন্দ করে। স্যাংজি তো বলে, তোমাদের বলাই ভুল হয়েছে। আরেকজন বলে, আরে তোমার ভাইয়েরও গার্লফ্রেন্ড নাই, তারও নাই, আর তারা একসাথে ঘোরাফেরা করে, এটা হতেই পারে। স্যাংজি তো আরো বিরক্ত হয়। এরপর একজন বলে, যেহেতু তার গার্লফ্রেন্ড নাই আর সে হ্যান্ডসাম, তাহলে তুমি ফ্লার্ট করতে পারো। স্যাংজি একবার চিন্তা করে ফ্লার্ট করা যায়,
কিন্তু পরে আবারও ভাবে এটা অড লাগে। এরপর ক্যাম্পাসে গিয়ে লাঞ্চ ব্রেকে স্যাংজি মেসেজে ডিনার ইনভাইট করে জিয়াসুকে, সাথে আবার প্লিজও লেখে। জিয়াসু সাথে সাথে কল দেয়, জিজ্ঞেস করে আগে তো সম্মান করতে না এত, এখন কি হলো, সত্যিই মিস করছো নাকি? স্যাংজি বলে বাবা বলেছে 25 বছরের ওপরের মানুষকে সম্মান করে কথা বলতে। এরপর জিয়াসু ফোন রাখতে চায়, তখন স্যাংজি জিজ্ঞেস করে ডিনারে যেতে বললাম, টাইম তো দিলে না। জিয়াসু বলে আজ রাতে যাওয়া যায়, আমি কল করব। ফোন রাখার পর জিয়াসুকে একটা মেয়ে কেয়ারিং মেসেজ দেয়, কিন্তু সে পাত্তা দেয় না। রাতে স্যাংজি রেডি হয়ে জিয়াসুর মেসেজের অপেক্ষা করতে থাকে। ডিনারে যাওয়ার জন্য সে বান্ধবীর সাথে বের হয় না। এদিকে জিয়াসুর মেসেজের রিপ্লাই না পেয়ে স্যাংজি কল করে। জিয়াসু কোনো রকমে কল রিসিভ করে জানায় সে অসুস্থ বোধ করছে। স্যাংজি তো দ্রুত দৌড়ে তার অফিসে গিয়ে দেখে জিয়াসু ভীষণ অসুস্থ। তখনই অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা লাগবে। অপারেশন শেষে কেবিনে নেওয়া হলে স্যাংজি বলে তুমি 6 ঘন্টা আগে বিছানা থেকে উঠতে পারবে না, 12 ঘন্টা পর থেকে স্বাভাবিক খাবার খেতে পারবে। জিয়াসু বলে এখন তুমি ফিরে যেতে পারো। স্যাংজি প্রথমে থাকার প্ল্যান করে, কিন্তু জিয়াসুর কথায় সে বলে আবারও কাল আসবে। কিন্তু জিয়াসু কষ্ট করতে নিষেধ করে। কিন্তু স্যাংজি চলে যাওয়ার পরে সে ভাবে সামনেই তার বয়স 19 হবে, তাকে আর বাচ্চা বলা উচিত হবে না, সে হয়তো কষ্ট পায়। স্যাংজি বের হয়ে এসে তার মাকে ফোন করে সব বলে ডুয়ান জিয়াসুর কথা। তার মা বলে তুমি তার সাথে থেকো, তার তো ফ্যামিলি বলতে কেউ নেই। স্যাংজি এর মানে জিজ্ঞেস করে, যেটার উত্তর আমরা পরে জানতে পারবো। এদিকে স্যাংজির ভাই জিয়াসুকে কল করে, ভালো মন্দ জিজ্ঞেস করে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে কেমন লাগছে জানতে চায়। মানে বন্ধুরা যেভাবে টিজ করে সেটাই আর কি। তো জিয়াসু রাগ করে ফোন রেখে দেয়। এরপর দেখে স্যাংজি ফিরে এসেছে আর বলে রাতে এখানে থাকবে। রাতের বেলায় স্যাংজি ভিজা তোয়ালে দিয়ে জিয়াসুর গা মুছে দেয়। এরপর রাতে ঘুমানোর সময় স্যাংজি সোফায় শুয়ে মোবাইলে মেসেজ করছিল, তখন একটা ছেলের ভয়েস শুনে অন করে ফেলে। জিয়াসু জিজ্ঞেস করে ছেলেটা কে, তোমার সাথে ডেট করতে চায় নাকি? স্যাংজি এসব নিয়ে ভাবতে নিষেধ করে। এরপর জিয়াসু জিজ্ঞেস করে তাহলে এয়ারপোর্টে আমাকে ছাড়তে এসে কান্না করেছিলে কেন? আমি সত্যিই কষ্ট পেয়েছিলাম। এরপর সেই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। আসলে সেদিন জিয়াসু ইহেতে আসার জন্য চলে যাচ্ছিল, তাই স্যাংজি অনেক মন খারাপ করে। এয়ারপোর্টে দেখা করতে আসে, কিন্তু তখন শিওয়ান নামের একটা মেয়েকে দেখে জিয়াসুর গার্লফ্রেন্ড ভেবে কষ্ট পায়। তখন একটা অন্য ছেলের কথা বলে যে সেই ছেলের সাথে ডেট করতে আসছিল, কিন্তু সে বলে আমি অনেক বাচ্চা। জিয়াসু সান্ত্বনা দেয় বড় হলে তার থেকে ভালো ছেলে পাবে, কিন্তু স্যাংজি তো জিয়াসুর কথাই বলেছিল। এরপর দিন জিয়াসু তাকে বাসায় গিয়ে কিছু জিনিস আনতে বলে। বাসায় গিয়ে স্যাংজি ফোন করে জিজ্ঞেস করে কি কি লাগবে। জিয়াসু বলে ল্যাপটপ লাগবে। এরপর আন্ডারওয়্যারের কথা বলে আর লজ্জা পায় এবং ফোন কেটেও দেয়। বাসা থেকে সব নিয়ে বের হবার সময় শোকেসের ওপর ফটো দেখে স্যাংজি, যেগুলোতে দেখে সেখানে জিয়াসু আর স্যাংজি এর ছবি ছিল, যা স্যাংজি ছবি তুলে নেয়। এরপর একটা ছবি দেখে বাচ্চা কোলে এক মহিলা, এটা জিয়াসুর মা হবে। এরপর স্যাংজি চিন্তা করে তার মা বলেছিল জিয়াসু তার মায়ের চিকিৎসার জন্য টাকা ধার নিয়েছিল, পরে অবশ্য ফেরত দেয়, কিন্তু তার মা মারা যায়। স্যাংজি তাই জিয়াসুর মায়ের ছবি দেখে তাকে হ্যালো বলে, তার সাথে কথা বলে। এরপর বাড়ি থেকে বের হবার সময় একটা মেয়েকে সেখানে আসতে দেখে এবং ফিরেও তাকায়, মেয়েটাও ফিরে তাকায়। এদিকে জিয়াসুর পাশের বেডে একজন বয়স্ক লোক আসে। সে জিজ্ঞেস করে জিয়াসুর কি হয়েছে, কয়দিন থাকবে। এরপর স্যাংজিকে তো জিয়াসুর বউ ভাবে। তারা এত করে বোঝায়, কিন্তু বৃদ্ধ লোক কানে উল্টো শোনে। স্যাংজি রেগে গিয়ে সেদিনের মতো চলে আসে। বৃদ্ধ লোক বলে তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, এত কেয়ার করে, তুমি যদি এখন সেটার কেয়ার না করো পরে পস্তাবে। এরপর যখন জিয়াসুকে হাসপাতাল থেকে আনতে যায়, বৃদ্ধ লোক কিছু বলার আগেই স্যাংজি বলে হ্যাঁ আমরা তাড়াতাড়ি বিয়ে করে নেব। এরপর বাইরে আসলে জিয়াসু বলে তুমি কি রাগ করেছো? স্যাংজি বলে সে রাগ করেনি, কিন্তু মনে মনে বলে আমাকে যদি সত্যিই পছন্দ না করো তাহলে এরকম মজা আর করবে না। এরপর বাসায় পৌঁছে দিয়ে স্যাংজি কিছু চিরকুট লেখে যে জিয়াসু কি করতে পারবে কি করতে পারবে না। এরপর সেগুলো ফ্রিজে লাগিয়ে রেখে যায়। জিয়াসু এগুলো দেখে ভাবে আর বৃদ্ধ লোকের বলা কথাগুলো ভাবে।
এরপর নিউ ইয়ার চলে আসে। রুমমেটরা নিউ ইয়ার পার্টিতে কি করবে আলাপ করতে থাকে। কেউ বলে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, কেউ বলে ফ্রেন্ডের সাথে। যখন স্যাংচিকে জিজ্ঞেস করে তখন সে বলে বাসায় পড়বে। তখন এক রুমমেট বলে, তো সেই ডুয়ান জিয়াসুর কি খবর? স্যাংচি বলে, আমার মনে হয় তাকে ভাই হিসেবে দেখাই ভালো। এতে তার গার্লফ্রেন্ড হলে আমি কষ্ট পাবো না, আর তার বিয়ে হলে তার বউকে ভাবি বলে মেনে নিতে পারবো। এদিকে জিয়াসু স্যাংজির লেখা যাওয়া নোটগুলো দেখতে থাকে। এরপর ভাবে তাকে মেসেজ দিবে, কিন্তু বারবার মেসেজ লিখে আর মুছে ফেলে। অন্যদিকে স্যাংজি তখন রুমে একা একা পড়ছিল। জিয়াসু কল করে তার নিউ ইয়ার প্ল্যান জানতে চায়। স্যাংজি বলে তার প্ল্যান নেই। জিয়াসু তখন তার হলের দিকেই আসছিল, তাই তাকে ডিনারের জন্য বের হতে বলে। স্যাংজি খুশি হয়, কিন্তু জিয়াসুর কাছে প্রকাশ করে না। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়। স্যাংসি অর্ডার করার পর জিয়াসু অর্ডার করে। ওয়েটারকে ডাকতেই একটা মেয়ে এসে হাজির হয়। এই মেয়েকে স্যাংসি সেদিন জিয়াসুর বাড়ির বাইরে দেখেছিল। মেয়েটার নাম জিয়াং ইং। সে এসে বলে, জিয়াসু তাহলে বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম মরেই গেছো। তোমাকে এত মেসেজ দেই, উত্তর দাও না কেন? জিয়াসু স্বাভাবিক বিরক্তি নিয়ে বলে, আমি তোমাকে ব্লক করেছি। জিয়াংই রেগে বলে, তুমি কিভাবে আমাকে ব্লক করতে পারো? তোমার তো সারা জীবন আমার দাস হয়ে থাকার কথা। এরপর এক গ্লাস পানি জিয়াসুর মুখে ছুঁড়ে মারে। স্যাংজি তো এটা দেখে সেও এক গ্লাস পানি নিয়ে মেয়েটার মুখে ছুঁড়ে মারে। সবাই অবাক হয়ে যায়। আর জিয়াংই তো এবার স্যাংজির ওপর রাগ দেখাতে যায়। এক প্রকার মারামারি শুরু হবে এমন, কিন্তু একটা লোক এসে জিয়াংইকে নিয়ে যায়। এরপর রেস্টুরেন্ট থেকে বের হবার সময় স্যাংজি জিজ্ঞেস করে মেয়েটা কে, সে কি সবসময় এমন নাকি? জিয়াসু বলে, সে আমার বাবার পাওনাদার। স্যাংজি বলে, সেটা তোমার বাবার সাথে ছিল। এরপর এই মেয়ে বিরক্ত করলে পুলিশ কল করবে। জিয়াসু হেসে বলে, আচ্ছা, আর আমাকে প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ। স্যাংজি বলে, ছোটবেলায় তুমি আমাকে অনেক হেল্প করেছো, এখন আমি করতেই পারি। এরপর তারা নিউ ইয়ারের আতশবাজি উপভোগ করতে থাকে। বাসায় ফেরার পর জিয়াসু তার বাড়ির সামনে জিয়াংইকে দেখে। এবার সে সত্যিই পুলিশকে কল করে। জিয়াংই তো রেগে যাচ্ছে, তাই বলে মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করে গার্লফ্রেন্ড কিনা জানতে চায়। এমনকি জিয়াসুর মায়ের মৃত্যু নিয়েও বলে। রুমে এসে জিয়াসু তার মায়ের ছবি নিয়ে মায়ের সাথে কথা বলে, আর জিয়াংইং এর কথায় মন খারাপ করতে নিষেধ করে। এরপর স্যাংজির এক্সাম শুরু হয়। এক্সাম শেষে রুমমেট আর বন্ধুরা মিলে পার্টি করতে যায়। সবাই গেম খেলে, আর স্যাংজি কিছুটা চুপ ছিল আর একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে। গ্রুপের একটা ছেলে ছিল মিং নামে। স্যাংজি বাথরুমে যাবার জন্য উঠলে সেও পিছু নেয়। মিং জিজ্ঞেস করে মন খারাপ কিনা বা খারাপ লাগছে কিনা। আসলে মিং তাকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। এর মধ্যে স্যাংজির কল আসে। জিয়াসু করেছে। জিজ্ঞেস করে কোথায় কি করছে আর বেশি ড্রিঙ্কস কেন করেছে। এরপর রেস্টুরেন্টের নাম জিজ্ঞেস করে, কিন্তু স্যাংজি মিংকে জিজ্ঞেস করে উত্তর দেয় বলে জিয়াসু আরো জেলাস হয়ে তাড়াতাড়ি আসছে বলে। স্যাংজি বন্ধুদের থেকে বিদায় নেয় বলে ভাইয়া আসছে। একজন জিজ্ঞেস করে, ডুয়ান জিয়াসু নাকি? একথা শুনে মিং এর আবারও মুড অফ করে। স্যাংজি বাইরে এসে দেখে বরফ পড়ছে। সে দু হাতে বরফ নিয়ে খেলা করে। এরপর বলে, জিয়াসু কেন এখানে নেই এখন? আমি কি কখনো তাকে নিজের করে পাবো না? এরপর জিয়াসু আসে, জিজ্ঞেস করে এত ঠান্ডায় বাইরে কেন, আর কাল তার ফ্লাইট আছে, তাও কেন এত ড্রিঙ্কস করলো। স্যাংজি তো মাতাল হয়ে উল্টোপাল্টা বলতে থাকে। একবার বলে, আমার তো বমি পাচ্ছে, কিন্তু করতে পারছি না। এরপর একবার জিয়াসুর কোলে মাথা রেখে মনে মনে বলে, আমি এখনো তোমাকে বলতে পারি না ভালোবাসার কথা, যদি ফিরিয়ে দাও। তারপর তো একসময় মাটিতে বসে পড়ে আর বলে, একটা সিক্রেট শুনবে? আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। জিয়াসু নাম জিজ্ঞেস করে, কিন্তু স্যাংজি বলে না। এরপর জিয়াসু তাকে কাঁধে তুলে নিয়ে বাড়ির দিকে নিয়ে যায়, আর এর মাঝে জিজ্ঞেস করে যে ছেলেকে সে ভালোবাসে সে কেমন, কেয়ার করে কিনা, কষ্ট দেয় কিনা। স্যাংজি বলে, সে হ্যান্ডসাম, আমার কেয়ার করে, সবার কেয়ার করে, আবার মাঝে মাঝে কষ্ট দেয়। জিয়াসু এরপর একসময় বলে, আমি তোমার থেকে অনেক বড়, কিন্তু মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট, তোমার কেয়ার করব, কষ্ট দিব না, ইত্যাদি ইত্যাদি আরো কত কথা বলে জিয়াসু। আসলে স্যাংজি মাতাল অবস্থায় আছে বলে এসব বলে, কারণ সে এগুলো পরে মনে রাখবে না। সকালবেলায় রুমমেটরা স্যাংজিকে ডাকাডাকি করে। 9টা বেজে গেছে, এখনো ওঠেনি, আবার প্লেন ধরতে হবে। স্যাংজি তড়িঘড়ি করে ওঠে তো দেরি হয়ে গেছে বলে কান্নাকাটি করার অবস্থা তার।
এরপর রুমমেটরা বলে কাল এক হ্যান্ডসাম স্যাংচিকে ড্রপ করে দিয়ে গেছে। সে কি ডুয়ান জিয়াসু কিনা? সে অনেক চিন্তিত ছিল আর রুমমেটরা না আসা পর্যন্ত অপেক্ষা করে। সকালে ডেকে দিতেও বলে। রুমমেটরা এরপর আরো জিজ্ঞেস করে তাদের মধ্যে কিছু হয়েছে কিনা, যেমন কিস বা স্যাংচি মনের কথা জানিয়েছে কিনা। স্যাংচি তো সে কথা চিন্তা করে কান্না আরো বাড়িয়ে দেয় আর বলে আর জীবনেও ড্রিঙ্কস করবে না, কারণ কাল সে জিয়াসুর গায়ে বমি করে দিয়েছিল, তার শুধু এতটুকুই মনে আছে। রুমমেটরা তখন বলে সিক্রেট ক্রাশের আশা ভরসা সব শেষ তাইলে। তখনই জিয়াসু কল করে জিজ্ঞেস করে স্যাংচি উঠেছে কিনা, 10টায় নিতে আসবে। রুমমেটরা তখন বলে না, এখনো আশা আছে। এরপর শ্যাংসি আর জিয়াসু হল থেকে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যায়। তখন শ্যাংসি কাল রাতের পাগলামির জন্য ক্ষমা চায়। জিয়াসুও বলে এসব কিছু না। এরপর শ্যাংসি তাকে ছুটির দিনের প্ল্যান জিজ্ঞেস করে। জিয়াসু জানায় তার ফ্রেন্ড চিয়ান ফেইয়ের বিয়ে আছে। শ্যাংসি বলে সেও বিয়ে করছে, কিন্তু তোমার গার্লফ্রেন্ড নেই। জিয়াসু মজা করে বলে তাহলে খুঁজে দাও। শ্যাংসি বলে কিন্তু তারা তো আমার বয়সী। জিয়াসু বলে প্রবলেম নেই। শ্যাংসি বুঝতে পারে না কেন এমন বলল। এরপর গাড়িতে জিয়াসু জিজ্ঞেস করে কাল একটা ছেলের গলা পেলাম তোমার কানে, সে কি তোমার মিস্টার হ্যান্ডসাম? শ্যাংসি রাগ করে বলে না। এরপর শ্যাংজি স্ট্রবেরি খাচ্ছিল, জিয়াসু তাকেও দিতে বলে। স্যাংজি বলে নিজে খেয়ে নিক, কিন্তু জিয়াসু গাড়ি ড্রাইভ করছে বলে খাইয়ে দিতে বলে। স্যাংজি দেয়, কিন্তু আবারও কেমন করে। এরপর স্যাংজি প্লেনে করে তার শহরে এসে যায়। এয়ারপোর্টে বের হতে হতে সে ভাবে কাল তার উপর বমি করলাম, তাও তার রাগ নেই। এত খুশি কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরপর এয়ারপোর্টে তার বড় ভাই সাং ইয়ানকে দেখে। দেখা মাত্রই দুই ভাই বোনের টম অ্যান্ড জেরির ফাইট শুরু হয়ে যায়। বাড়ি এসে শ্যাংসি মায়ের সাথে দেখা করে। মাও মেয়েকে জড়িয়ে ধরে বলে কত শুকিয়ে গেছিস, ঠিকমতো খাওয়া দাওয়া হয়? কিন্তু ইয়ান বলে আরো ওজন বাড়ছে ওর। আবারও শুরু দুই ভাই বোনের। এরপর মা তাকে ব্লাইন্ড ডেটের জন্য যেতে বলে, কিন্তু সে রাজি না। এখন স্যাংচি এসে বলে তোমার এখনো কোনো গার্লফ্রেন্ড নেই, তুমি কি লজ্জা পাও ব্লাইন্ড ডেটে যেতে? ইয়ান বলে এসব তোমাকে ভাবতে হবে না। স্যাংচি মুখ ভেঙচি কেটে বলে চলে যায়। রাতে স্যাংচি বাক্স খুলে একটা পুতুল বের করে দেখে এটা তাকে একসময় জিয়াসুই দিয়েছিল আর সেও খুব যত্ন করে রাখে। রাতের বেলা জিয়াসু মেসেজ দিয়ে জিজ্ঞেস করে স্যাংজি বাড়ি ঠিকমতো পৌঁছেছে কিনা। স্যাংজি এরপর জানতে চায় তার ভাইকে একটা মেয়ে পছন্দ করে, কিন্তু সে বয়স কম। বাচ্চা না, কিন্তু বয়স কম। আমার ভাইয়ের কি করা উচিত? এরপর জিয়াসু বলে মেয়েটা তো একদিন বুঝবে, বড় হবে, আশা করি সমস্যা হবে না। এরপর ফোন রেখে জিয়াসু ভাবে সে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো নাকি নিজের ব্যাপারে। হয়তো সে আমাকে ভাইয়ের চোখেই দেখে, এর বেশি না। এদিকে স্যাংজি পুতুলের সাথে কথা বলতে থাকে। জিয়াসু তাকে কেন বলল যে তার বয়সী মেয়ে হলেও সমস্যা নেই, আমাদের বয়সের গ্যাপ 6-7 বছর, খুব বেশি না, কিন্তু তার কাছে হয়তো আমি 13 বছরের বাচ্চা মেয়ে। পরের দিন চিয়ান ফেইয়ের বিয়ের পার্টিতে আসে ইয়ান আর স্যাংজি। সেখানে অন্য ফ্রেন্ডের সাথে জিয়াসু আসে। ইয়ান জিয়াসুকে বলে আমাকে বড় ভাই ডাকলে লাল খাম দিব। স্যাংজি বলে আমাকে দাও, কিন্তু জিয়াসু তখন খাম নিয়ে ইয়ানকে ভাইয়া বলে ধন্যবাদ জানায়। এরপর ইয়ান চলে গেলে জিয়াসু স্যাংজির কাছে এসে বসে আর ফোন স্ক্রিনে উকি দেয়। সেখানে দেখতে পায় ঝিঝি নামে একটা মেসেজ। এটা জিজ্ঞেস করলে স্যাংজি বলে এটা ক্লোজ মানুষেরা ডাকে। এরপর স্যাংজি জিয়াসুকে ব্লাইন্ড ডেটের কথা বলে। জিয়াসু বলে আমার তো ওসব ভালো লাগে না, এর থেকে ভালো হয় আমি ডেটে চাই। ঝিঝি বলে লোকে হাসবে আর বলবে বাচ্চা মেয়ে নিয়ে আসছে ডেটে। এরপর পার্টি শেষে এক ফ্রেন্ড অতিরিক্ত মদ খেয়ে মাতলামি করে, তাই ইয়ান আর অন্যান্য ফ্রেন্ডরা তাকে বাড়ি নিয়ে যাচ্ছিল। জিয়াসু বলে আমি ঝিঝিকে বাড়ি পৌঁছে দেব। এরপর তারা বাসে করে বাড়ি পৌঁছানোর পথে লাল খামটা আবারও ঝিঝিকে দিয়ে দেয়। এরপর জিজ্ঞেস করে কাল ফ্লাইট কখন। ঝিঝি টাইম বললে জিয়াসু বলে আমারও একই টাইমে, একসাথে যাওয়া যাবে। এরপর বাসার সামনে পৌঁছে দিয়ে জিয়াসু ঝিঝিকে একটা গিফট বক্স দেয়, যার উপর একটা লাভ শেপ আছে। ঝিঝি প্রথমে কনফিউজড হয়ে যায়, তখন জিয়াসু বাক্সটা হাতে ধরিয়ে দিয়ে বিদায় জানায়। এরপর জিয়াসু তার একটা ফ্রেন্ডের সাথে ফোনে এই ব্যাপারে আলাপ করতে থাকে। তার ফ্রেন্ড বলে মেয়েটা তোকেই পছন্দ করে, না হলে সব কথা তোর সাথেই তো মিলে যায়। জিয়াসু বারবার জিজ্ঞেস করে আসলেই কি তাই মনে হয়? বন্ধু বলে আরে তাছাড়া আর কিছু দেখি না, লেগে থাকো আর কালকের জন্য হ্যাপি ট্রাভেলের শুভেচ্ছা।
অন্যদিকে বাসায় এসে ঝিঝি বাক্স খুলে দেখে সুন্দর একটা ব্রেসলেট, বিলারের মুখ ডিজাইনের মতো। সে ইন্টারনেটে সার্চ দেয়, একটা ছেলে একটা মেয়েকে ব্রেসলেট কিনে দেয়, অনেক কিছুই লেখা আসে, পছন্দ করে অথবা কেয়ার করে এরকম। ঝিঝি কনফিউজড হয়ে যায়। এরপর তারা পরের দিন প্লেনে করে ইহেতে ফিরে আসে। এয়ারপোর্ট থেকে বের হতে হতে জিয়াসু ঝিঝিকে একটা অ্যামিউজমেন্ট পার্কের কথা বলে, আর সময় পেলে ঘুরতে যেতে পারে তারা। তখন জিয়াসুর এক কলেজ ফ্রেন্ড আসে তাদের সামনে, ইউন ল্যাং। ল্যাং জিজ্ঞেস করে জিয়াসু তাদের রিইউনিয়ন পার্টিতে আসেনি কেন। জিয়াসু তার ব্যস্ততার কথা জানায়। ল্যাং বলে জিয়াসুইও তাই বলল, আর বলল তোমাদের নাকি দ্রুতই বিয়ে হবে। জিয়াসু তো একেবারে অবাক। ল্যাং বুঝতে পারে সে ভুলভাল কথা বলে ফেলেছে, তাই সরি বলে। জিয়াসু ঝিঝিকে নিয়ে চলে যায়। এরপর গাড়িতে ঝিঝি জিজ্ঞেস করে জিয়াং ইংকে। জিয়াসু বলে ওই যে রেস্টুরেন্টের সেই মেয়েটা কিন্তু আমার গার্লফ্রেন্ড না, আবার এক্সও না। এরপর জিজ্ঞেস করে এয়ারপোর্টের সেই মেয়েটার কথা। জিয়াসু বলে উনি আমার অফিস সিনিয়র, তার একটা বাচ্চাও আছে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি তোমাকে কথা দিয়েছি আমার গার্লফ্রেন্ড হলে আগে তোমাকে জানাবো। ঝিঝি মনে মনে বলে তার এই কথা মনে আছে তাহলে। জিয়াসু বলে ইদানিং আমার বস আমার গার্লফ্রেন্ডের জন্য জোর দিচ্ছে, কিন্তু আমি এখনো মিস রাইটকে খুঁজে পাইনি। শুনে ঝিঝি মনে হয় খুশি হয়, কারণ তার চান্স আছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে এলে ঝিঝির রুমমেটের সাথে দেখা হয়। এরপর ঝিঝি তার সাথে রুমে ফিরে আর জিয়াসুকে নিয়ে আলাপ করতে থাকে, কি করা উচিত সেটা নিয়ে। পরের দৃশ্যে আমরা জিয়াসুকে অফিস থেকে বের হতে দেখি। তখন শিওয়ান তাদের অফিস পার্টির কথা বলে। জিয়াসু বলে আমি তো আজ ডেটে যাব, তাই পার্টিতে যেতে পারবো না। এরপর আবারও বলে আমি যদি মেয়েটাকে নিয়ে আসি পার্টিতে সমস্যা হবে। শিওয়ান বলে সমস্যা নাই। এরপর জিয়াসু আর ঝিঝিকে সমুদ্রের পাড়ে দেখি। জিয়াসু বারবার আজ মিস্টার হ্যান্ডসামকে নিয়ে প্রশ্ন করছে। ঝিঝি তো বিরক্ত, তাই চুপ করতে বলে রেগে। জিয়াসু আসলে তার ফ্রেন্ডের বলা যুক্তির সাথে কিছু কথা মিলিয়ে নিচ্ছিল। তখন বুঝতে পারে তার ফ্রেন্ড ঠিকই বলেছিল। এরপর অফিস পার্টিতে জিয়াসু আসে ঝিঝিকে নিয়ে। সবাইকে জিয়াসু ফ্রেন্ড বলে, কিন্তু তারা তো বুঝে ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড। এরপর পার্টি শেষে বের হয়ে একটা কফি নিয়ে খেতে খেতে যায় ঝিঝি। আর জিয়াসু বলে এত খাবার পরেও এটা লাগে। ঝিঝি বলে এতে পেট ভরে না, মন ভরে, কিন্তু খাবার পরে ঝিঝি বলে এটা তো আমি যেটা নেই সেটা না। জিয়াসু দ্রুত সেটা নিয়ে খেয়ে দেখে সেটা মিল্ক টি, আর মিল্ক টিতে ঝিঝির সমস্যা হয় সেটা জিয়াসু জানে। ঝিঝিকে হাসপাতালে নেওয়া হয়, দুধে তার অ্যালার্জির সমস্যা হয়। জিয়াসু বলে এরপর থেকে খাবার আগে চেক করে নিবে কি খাচ্ছ। এরপর মেডিসিন গুছিয়ে দিয়ে রুমে পাঠিয়ে দেয়। রুমে ফিরতে দেরি হওয়ায় এক রুমমেট জিজ্ঞেস করে দেরি কেন হলো। ঝিঝি বলে সে মিল্ক টি খেয়ে অসুস্থ হয়ে যায় আর হাসপাতালে যেতে হয়। রুমমেট তো বলে জিয়াসু নিয়ে গিয়েছিল বুঝি, অনেক কেয়ার করে, হয়তো ভালোবাসে, সুযোগ দিলে সে ট্রাই করতে পারে। ঝিঝি বলে যদি সে না করে। রুমমেট বলে তাহলে তুমিই তার সাথে ফ্লার্ট করবে। এর মধ্যে জিয়াসু মেসেজে ঝিঝির খোঁজ নেয়, ঠিকমতো মেডিসিন নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে। তারপর জিয়াসু তার ফ্রেন্ডকে কল দেয় আর সাজেশন চায়। ফ্রেন্ড বলে এত দেরি করেছো কেন। সব দিক থেকে মনে হয় জিয়াসুই মিস্টার হ্যান্ডসাম, তাহলে তাকে পটাতে শুরু করুক। কবে প্রপোজ করতে পারে জিজ্ঞেস করে। জিয়াসু বলে তার বার্থডেতে মনের কথা বলতে পারে। এরপর জিয়াসু চিন্তা করে কিভাবে বলা যায়। ঝিঝির বার্থডে চলে আসে। রুমমেটরা তাকে টিজ করতে থাকে যে আজ তো স্পেশাল বার্থডে সেলিব্রেট করবে ঝিঝি। তারপর ঝিঝি রুম থেকে বের হয়। বাইরে আসতেই মিং তাকে বার্থডে উইশ করে আর গিফট দেয়। জিয়াসু দূর থেকে দেখে এবং প্রচন্ড জেলাস ফিল করে। এরপর ঝিঝি কাছে আসে জিজ্ঞেস করে ওই ছেলেটা কি মিস্টার হ্যান্ডসাম নাকি। ঝিঝি বলে না। জিয়াসু বলে তাহলে আমি কি মিস্টার হ্যান্ডসামের মতো। ঝিঝি ধরা পড়ে যাবে বলে রাগ দেখিয়ে বলে আমি আর তাকে পছন্দ করি না, সে সব মেয়েদের কেয়ার করে, কিন্তু কেউই তার গার্লফ্রেন্ড না। জিয়াসু বলে আমার কথাই তো বলছো মনে হয়। ঝিঝি তো আরো কনফিউজড হয়ে যায়। এরপর দুজনে একসাথে ঝিঝির জন্মদিন পালন করতে আসে। প্রথমে ঝিঝি উইশ করে, তারপরে ক্যান্ডেল নিভায়। জিয়াসু তাকে একটা গিফট দেয়। জিয়াসু এবার জিজ্ঞেস করে মিংকে তাকে পটাতে চেষ্টা করছে। ঝিঝি বলে আমি এত কিছু জানি না। এরপর জিয়াসু জিজ্ঞেস করে ঝিঝির কেমন ছেলে পছন্দ।
ঝিঝি এক এক করে কোয়ালিটি বলে। তখন সব শুনে জিয়াসু বলে, একমাত্র আমিই তোমার জন্য পারফেক্ট। আমি কি তোমাকে পটাতে পারি? ঝিঝি তো প্রথমে একটু লজ্জা পায়, নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। এরপর বলে, এত সহজে পটাতে পারবে না। জিয়াসুও বলে, আমি তাহলে কয়েক বছর চেষ্টা করে এক্সাম যতদিন তুমি অন্য কাউকে বেছে নাও। ঝিঝি বলে, এসব বেশি বেশি। জিয়াসু বলে, তোমার বাবা মাকেও এরপর কমপ্লেন করতে পারি। তুমি একবার আমাকে ইয়ান সাজিয়ে টিচারের সাথে দেখা করিয়েছিলে। ঝিঝি বলে, এগুলো পুরনো কথা, আর তুমি আমাকে এখনো বাচ্চা বলো। জিয়াসু বলে, তুমিও ভাইয়া বলো, কিন্তু আপন ভাই ভাব। এরপর ঝিঝি রাত করে কেক কাটতে যায়, কিন্তু জিয়াসু বলে, আমি আমার প্রেমের প্রস্তাব দিলাম, তুমি তাহলে হ্যাঁ বলে দাও। ঝিঝি বলে, চেষ্টা করতে থাকো। এরপর বাড়িতে ফিরে ঝিঝি অনেক রাত অবধি ছবি তোলে। রুমমেটরা বিরক্ত হলে একজন বলে, আরে জিয়াসু গিফট দিয়েছে, এমন তো হবেই। তারপর তারা ঝিঝিকে জিজ্ঞেস করে তাদের অগ্রগতি কেমন, তারা কি ডেট শুরু করেছে কিনা। ঝিঝি বলে, সে আমাকে পটাতে শুরু করবে বলেছে। রুমমেট জানতে চায় সে রাজি কিনা। ঝিঝি বলে, এতদিন তার গার্লফ্রেন্ড ছিল না, তাই হয়তো আমার সাথে এমন করেছে, কিন্তু যদি ভালো কাউকে পেয়ে যায় তখন তো আর আমাকে এভাবে করবে না। রুমমেটরা বলে, বেশি চিন্তা করতে হবে না, তোমারও উচিত তাকে সুযোগ দেওয়া। এরপর ঝিঝি ক্যামেরার মধ্যে জিয়াসুর একটা ছবি দেখে বলে, গিফটের ক্যামেরায় কে এভাবে ছবি তুলে রাখে? এরপর জিয়াসুর মেসেজ আসে, ছবিটাই আসল গিফট, ফোনের ওয়ালপেপার করে রাখো। ঝিঝি বলে, না। এরপর ইয়ান মেসেজ দিয়ে বার্থডে উইশ করে। তখন ঝিঝি তাকে বয়ফ্রেন্ড নিয়ে কথা বলে। এটাও বলে ছেলেটার বয়স একটু বেশি। ইয়ানের এক কথা, তার থেকে যেন বেশি বয়স না হয়। এমনি জিয়াসুকে নিয়ে সে প্যারা খায়, তার উপর আরেকজন। কিন্তু ইয়ান জানে না জিয়াসুই তার বোনের বয়ফ্রেন্ড হবে। পরের দিন লাঞ্চের আড্ডায় ঝিঝি আর তার রুমমেটরা আড্ডা দিচ্ছিল। তখন একটা কম্পিটিশন নিয়ে কথা হয়, কিন্তু ঝিঝি তো জিয়াসুর সাথে মেসেজ করছে। জিয়াসু জিজ্ঞেস করে কবে ফ্রি। ঝিঝি আজকাল পরশু কখনো ফ্রি না এইটা বলে। তারপর দিন ফ্রি। জিয়াসু তাতেই রাজি হয়, কিন্তু পরে ঝিঝির কাজ এসে গেলে সেটাও বাদ যায়। জিয়াসু বলে, তোমাকে পাওয়া এত সহজ হবে না। এরপর জিয়াসু অফিস থেকে বের হবার পথে জিয়াং ইং এসে বলে তার টাকা লাগবে, টাকা দিতে বলে জিয়াসুকে। জিয়াসু এবার হেসে উড়িয়ে দেয়, মানে সে টাকা দেবে না। জিয়াং ইং তো রেগে গিয়ে বলে, তোমার এখন গার্লফ্রেন্ড হয়েছে, রেস্টুরেন্টের ওই বাচ্চা মেয়েটা, তুমি আমার সাথে এটা করতে পারো কি করে? আমি তোমাকে হাই স্কুল থেকে পছন্দ করি, আমি সবাইকে আমাদের বিয়ের কথাও বলেছি, আমার মাও রাজি। এরপর জিয়াসু রেগে বলে, আমার তোমার সাথে কিছু দায় নেই, এত ইচ্ছা হলে ডুয়ান জি চ্যাংকে বিয়ে করে আমার সৎমা হতে পারো। জিয়াং ইং তো রেগে গিয়ে বলে, তোমাকে অভিশাপ দিব। জিয়াসু কেয়ার করে না। ফ্ল্যাশব্যাক দেখানো হয় তাদের স্কুল লাইফের কিছু ঘটনা, যেখানে জানা যায় জিয়াসুর বাবা নাকি কার অ্যাক্সিডেন্ট করিয়ে জিয়াং ইং এর বাবাকে মেরে ফেলে, আর নিজেও নাকি ছাদ থেকে লাফ দেয়, আর এখন হাসপাতালে আছে। জিয়াং ইং তো জিয়াসুর ওপর রাগ ঝাড়তে থাকে, মারামারি বাঁধে। এরপর সিন বর্তমানে আসে। ঝিঝি একটা হাওয়াই মিঠাই কিনে খেতে থাকে। জিয়াসু মজা করে চায়, কিন্তু ঝিঝি দেয় না, পরিবর্তে একটা ললিপপ দেয়। আর জিয়াসু বলে, আমি কি বাচ্চা নাকি? তারপর জিয়াসু বলে অন্য মিষ্টি খেতে চায়। ঝিঝি বুঝতে পারে না, তখন জিয়াসু তাকে কিস করার জন্য এগিয়ে আসে, আর ঝিঝি তো ঘাবড়ে গিয়ে পেছনে সরে যায়। জিয়াসু বলে, তুমি না চাইলে আমি জোর করব না। এরপর ঝিঝি রুমে ফিরে এসে রুমমেটদের সাথে এটা নিয়ে আলাপ করতে থাকে। আসলে ঝিঝি তাকে পছন্দ করে, কিন্তু এখনো তার মনের অনুভূতি সম্পর্কে শিওর না। রাতে জিয়াসু মেসেজ করে জিজ্ঞেস করে কখন ফ্রি ঝিঝি। ঝিঝি বলে, আমার অনেক ক্লাস আছে, বন্ধে হোমওয়ার্ক আছে। জিয়াসুও রাজি হয় হোমওয়ার্কের জন্য হেল্প করবে। এদিকে জিয়াসুকে হাসপাতালে দেখা যায়, তার বাবা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে। এখন বাঁচা মরা একদম মিরাক্কেলের মতো। জিয়াসু ভাবে মিরাক্কেল আর স্বাধীনতা মনে হয় অবাস্তব শব্দ। এরপর বন্ধের দিনে ঝিঝি হোমওয়ার্ক করতে স্টাডি রুমে আসে। জিয়াসুও আসে। ঝিঝি জিজ্ঞেস করে, তাহলে তুমিও আমার সাথে পড়াশোনা করবে? জিয়াসু তার দিকে তাকিয়ে থাকে। ঝিঝি তো লজ্জা পায়, চিন্তা করে ঘুমের ভান করবে। অনেকক্ষণ ঘুমের ভান করার পর জিয়াসু মজা করে গালে হাত দেয়, এমন করে যেন কিস করেছে। ঝিঝি তো লাফ দিয়ে ওঠে এবং রাগারাগি করতে থাকে। এরপর ঝিঝিও কিস করে বসে।
জিয়াসু বলে, তাহলে এরপর আমি তোমার সাথে ফ্লার্ট করলে তুমিও সেরকম করবে? জিয়াসু আসলে ঝিঝিকে টিজ করতে থাকে, আর টিজ করে মজাও পায় সে। ঝিঝিও মজা পায়, আবার ভাবে বেশি লাই দিয়ে ফেলছে না তো। এরপর রুমে ফিরে রাতের বেলায় রুমমেটরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিল। তখন একজন বলে ছুটিতে বাড়ি না গিয়ে যাতে বয়ফ্রেন্ডের সাথে থাকতে পারে এজন্য স্টার্ন করবে। ঝিঝিও এমন করবে চিন্তা করে, কিন্তু তার বাবা মা মানবে না, তাই সে ইয়ানকে মেসেজ করে বাবা মাকে বোঝানোর জন্য বলে। কিন্তু ইয়ান উল্টো বলে, তুমি বয়ফ্রেন্ডের সাথে থাকার জন্য এমন করছো। ঝিঝি তো কথা বলে ভাবে একে বলাই ভুল হয়েছে, আমি নিজেই বাবা মাকে বলবো। পরের দিন জিয়াসু অফিস থেকে বের হতেই ঝিঝির কল পায়। তখন দেখে ঝিঝি পেছনেই দাঁড়ানো, তার জন্মদিন পালন করবে বলে এসেছে। জিয়াসু তো ভুলেই গিয়েছিল আজ তার জন্মদিন। এরপর তারা হাঁটতে হাঁটতে জিয়াসুর বাসায় যাচ্ছিল আর গল্প করছিল। বাসার কাছে আসতেই জিয়াসুর কল আসে, কিন্তু তার হাত খালি নেই বলে ঝিঝিকে কল ধরতে বলে। ঝিঝি পকেট থেকে ফোন বের করে রিসিভ করে। কল করেছিল ইয়ান, জন্মদিনের শুভেচ্ছা দিতে। এখানে কথায় কথায় ঝিঝির বয়ফ্রেন্ড নিয়ে কথা ওঠে। সব মিলিয়ে ইয়ান তো ধারণা করে ঝিঝির বয়ফ্রেন্ড হয়তো জিয়াসু। ঝিঝি তো রেগে মেগে ফোন কেটে দেয়। এরপর জিয়াসুর বাসার ছাদে ওঠে জন্মদিন পালন করবে বলে। জিয়াসু নানাভাবে ঝিঝিকে পটানোর চেষ্টা করতেই থাকে। জিয়াসু বলে, তোমার প্রথম প্রেম হয়তো, এজন্য কনফিউজড। আমি অপেক্ষা করতে রাজি আছি। এরপর তারা একসাথে কেক কাটে। জিয়াসু উইশ করে আগামী বছরেও যেন এভাবে জন্মদিন পালন করতে পারে। ঝিঝি জিজ্ঞেস করে যদি তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয় আর কোনো কারণে যদি ব্রেকআপ হয় তাহলে কি তাদের আর দেখা হবে না। জিয়াসু কিছুক্ষণ ভেবে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না, নাকি আমি এমন কিছু করেছি যাতে এমন ভাবছো? দেখো স্যাংজি, আমার সম্পর্কে তুমি জানোই, কখনো কি আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি? তুমি রিলেশনশিপ করতে না চাইলে আমার জোর নেই, কিন্তু যদি আমাদের সম্পর্ক হয় তাহলে ব্রেকআপের কথা চিন্তা করা যাবে না। ঝিঝি মনে মনে বলে, আমার মনে হয় একটা সময় পর তুমি আমাকে ভালোবাসবে না, শুধুমাত্র দায়িত্ব হিসেবে পাশে থাকবে। এরপর রুমে এসে এসব নিয়ে নিশ্চুপ ভাবতে থাকে দেখে এক রুমমেট বলে, কি ব্যাপার, আসার পর থেকে তুমি এত চুপচাপ কেন? ঝিঝি বলে, আমি আসলে অনেক কিছু নিয়ে ভাবছি, আসলেই জিয়াসু আর আমার সম্পর্ক ঠিক হবে কিনা। পরের দিন ঝিঝি আর তার রুমমেটরা ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিল। তখন একজন পেছনে দূরে বসে একটা মেয়েকে দেখায়। ঝিঝি তো দেখেই চিনে ফেলে এটা জিয়াংইং। ঝিঝি বাথরুমে যাবার নাম করে ওঠে। জিয়াংইং তার পিছু নেয়। তখন জিয়াংইং বলে, তুমি তাহলে জিয়াসুর নতুন গার্লফ্রেন্ড? তুমি কি জানো তার বাবা হাসপাতালে কি অবস্থায় আছে? তার বাবা কাউকে খুন করেছে। জিয়াসু তো এত গরিব যে তার নিজের একটা ফ্ল্যাট পর্যন্ত নাই। এরকম আরো উত্তেজিত কথা বলতে থাকে। ঝিঝি ঠান্ডা মাথায় বলে, আপনি এসব বলতেই এখানে এসেছেন নাকি? আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এরপর জিয়াংইং তো গায়ে হাত দিতে চায়, কিন্তু তখন এক রুমমেট এসে বলে, এরকম করলে পুলিশ ডাকতে বাধ্য হব। ঝিঝি এরপর একা একা নদীর ঘাটে গিয়ে বসে থাকে আর জিয়াসুর আবারও ফিরে আসার পর থেকে সব ঘটনা কল্পনা করতে থাকে। এরপর দৌড়ে জিয়াসুর বাসায় এসে দরজায় জোরে ধাক্কা দিতে থাকে। জিয়াসু দরজা খুলেই বলে, এত জরুরি কি? ঝিঝি বলে, তুমি সারা জীবন আমাকে ভালোবাসবে? জিয়াসু উত্তর দেওয়ার সাথে সাথে ঝিঝি তাকে জড়িয়ে ধরে। জিয়াসু জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা। ঝিঝি বলে, আমার মনে হয় আর অপেক্ষা করার দরকার নেই, এটাই উপযুক্ত সময়। জিয়াসু তাকে গার্লফ্রেন্ড হতে প্রপোজ করে। ঝিঝি রাজি হয়। এরপর বলে, আমি তোমাকে আগে থেকেই ভালোবাসি, এখন আরো বেশি ভালোবাসি। জিয়াসু বলে, আমারও এটা প্রথম প্রেম। এরপর জিয়াসু তো কিস করে বসে। ঝিঝি তো রাগ দেখায়। জিয়াসু বলে, অতিরিক্ত এক্সাইটেড হয়ে করে ফেলেছে, এরপর আস্তে আস্তে সামলাবে। এরপর তারা ড্রয়িং রুমে বসে। জিয়াসু বলে, তুমি তো আমার প্ল্যান নষ্ট করে দিলে। ঝিঝি জিজ্ঞেস করে, কি প্ল্যান ছিল? জিয়াসু জানায়, ফুলের তোড়া বেলুন দিয়ে প্রপোজ করা। এমনকি কি বলবে সেটাও ঠিক করে ফেলেছিল। ঝিঝি বলে, এখন আমরা কাপল হয়ে গেছি, আর এসব ভাবতে হবে না। এরপর জিয়াসু তার ফ্যামিলির ব্যাপারে বলে, মা মারা গেছে, বাবা হাসপাতালে কোমায় বলা যায়, আর কম সেভিংস রয়েছে, ফ্ল্যাটও নেই, এখন তারা রিলেশনে আছে, তাই এগুলো ঝিঝির জানা উচিত। ঝিঝি বলে, এসব নিয়ে আমি ভাবি না, আর জিয়াংইং আমাকে এসব বলতে এসেছিল। এরপর সে তোমাকে বিরক্ত করলে সোজা ডাক্তার দেখাতে বলবে। রাতে জিয়াসু ঝিঝিকে হলের সামনে পৌঁছে দিয়ে যায়। এরপর ইয়ান জিয়াসুকে ফোন করে বলে, আমার বোনের বয়ফ্রেন্ডের দিকে নজর রাখবে তো?
বোনটা যেন বোকা না হয়ে কষ্ট না পায়। জিয়াসু তো হাসে, কারণ তাকেই বলা হচ্ছে নজর রাখতে। পরের দিন জিয়াসু আর ঝিঝি একটা কফি শপে যায়। ঝিঝি ঢোকার সময় দেখে একটা মেয়ে জিয়াসুর কাছে সোশ্যাল মিডিয়ার আইডি চাইছে। জিয়াসু বলে দেয় আমার গার্লফ্রেন্ড জানলে মেরেই ফেলবে। পরে কফি শপে কফি নিতে গিয়ে ঝিঝিকে একটা ছেলে ফ্লার্ট করতে যায়। ঝিঝিও বলে আমার বয়ফ্রেন্ড আছে। এরপর ঝিঝি বলে এখন আমরা দুজনেই সমান সমান। ঝিঝি এরপর স্টাডির কথা বললে জিয়াসু তার বাসায় যেতে বলে, স্টাডিতে হেল্প করতে পারবে। ঝিঝি বলে উল্টো পাল্টা কিছু করবে না তো আবার। জিয়াসু না বলে উত্তর দিলে ঝিঝি রাজি হয়। এরপর জিয়াসুর রুমে ঝিঝি যায় স্টাডি করতে। জিয়াসুকে সে ইন্টার্নির ব্যাপারে বলে। জিয়াসু তো বলে এত তাড়াতাড়ি কি দরকার, আর তোমার বাবা মা রাজি হয়েছে? ঝিঝি বলে তারা রাজি, এখন তুমি রুম থেকে যাও, আমি পড়ব। জিয়াসু থাকায় অনেক জোর করে থাকার জন্য, কিন্তু ঝিঝি তাকে যেতে বলে। কিন্তু কিছুক্ষণ পরে ঝিঝির তো ঘুম পেয়ে যায়, একসময় বিছানায় শুয়ে পড়ে। কিন্তু যখন জিয়াসু ডাক দেয় তখন ফ্লোরে শুয়ে পড়ছিল এমন একটা ভাব করে। জিয়াসু এরপর তাকে তুলে বিছানায় নেয়। এরপর হুট করে অনেক কাছে চলে আসে। ঝিঝি তো ভাবে কিস করতে পারে, তাই দ্রুত সরিয়ে দেয়। এরপর রাতে বের হবার সময় ঝিঝির কপালে কিস করে জিয়াসু। পরের দিন ঝিঝি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। আর কোম্পানি বড় না হলেও, স্যালারি বেশি না হলেও ঝিঝির সমস্যা নেই, সে কোম্পানিতে সিলেক্ট হয়। আর বের হবার সময় একটা মেয়েকে দেখে, তার পরিচিতও লাগে সেই মেয়েটা। যাই হোক, বাইরে এসে ইয়ান কল করে, তাই তার সাথে কথা বলে। কথা বলতে বলতে তো দুই ভাই বোন ঝামেলা শুরু করে দেয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে। ইয়ান কল কেটে দিলে ঝিঝি ভাবে সে জানিয়ে দেবে জিয়াসু তার বয়ফ্রেন্ড, তাহলে ইয়ান আর টেনশনে থাকবে না। কিন্তু মেসেজ দিলে আর মেসেজ যায় না, কারণ ইয়ান ব্লক করে দিয়েছে। ঝিঝি তো অনেক রেগে যায়। এরপর সে নদীর পাড়ের রেস্টুরেন্টে অপেক্ষা করছিল জিয়াসুর জন্য। আর জিয়াসু তো এসে চালাকি করে ঝিঝির থেকে গালে কিস নিয়ে নেয়। ঝিঝি তো কিছুটা বিব্রত হয়, তাই জিয়াসু তাকে টিস করে বলে কি ব্যাপার, কিস করলে যে? ঝিঝি বলে তুমি তো মাথা নামিয়ে এনেছিলে তাই। এরপর জিজ্ঞেস করে ইয়ানের সাথে কথা হয়েছে কিনা, বা ইয়ান তাদের ব্যাপারে জানে কিনা। জিয়াসু বলে একেবারে সামনে গিয়ে বলবে, এতে মারলে মারবে। ঝিঝি বলে এত কিছু হবে না। এরপর রুমে ফিরে জানতে পারে সব রুমমেট চলে গেছে, একজন বাকি ছিল, সেও বয়ফ্রেন্ডের সাথে তার ফ্ল্যাটে যাচ্ছে। ঝিঝি একটু আপসেট হয়ে যায়। এরপর জিয়াসুকে কল করে আসতে বলে। তারা এসকেপ রুম খেলতে যায়। সেখানে ঝিঝি বলে আজ তোমাকে আমি কিস করব, রেডি থেকো। এখানে সিসিটিভি আছে, তাই এখানে না। রাতে বাড়ি পৌঁছে দিয়ে বিদায় নেওয়ার সময় জিয়াসু ইঙ্গিত দেয় কিস করার, কিন্তু ঝিঝি পাত্তা দেয় না। পরে জিয়াসুর মন খারাপ করে যাচ্ছিল, তখন পেছন থেকে ডাক দিয়ে ঝিঝি তাকে হুট করে কিস করে। জিয়াসু তো তখন আরও কিস চায়। পরের দিন অফিসে শিয়াও নামের এক সিনিয়র ঝিঝিকে কাজের অনেক চাপ দেয়, কিন্তু সে বা অন্যরা বুঝতে পারে না কেন এমন করে। ঝিঝি তো জিয়াসুর কাছে আপসেট হয়ে বলে এরকম ভাবে কেউ আগে তাকে বকা দেয়নি। রাতে জিয়াংইং তো জিয়াসুর বাড়িতে এসে হাঙ্গামা করতে থাকে, কিন্তু জিয়াসু ডোন্ট কেয়ার মুডে তাকে পাত্তা দেয় না, মুখের ওপর দরজা দিয়ে দেয়। এর পরদিন ঝিঝি শুনতে পায় শিয়াও তার সাথে ফোনে যেন কথা বলছে কার সাথে, আর শিয়াও ঝিঝিকে কারো কথা মতো ইচ্ছা করেই অত্যাচার করছে। তখন ঝিঝির মনে পড়ে শিয়াও আসলে জিয়াংইং এর ফ্রেন্ড, তাই এবার সে অপমান করতে আসলে উল্টো কথা শুনিয়ে দেবে এবং বলবে তোমার বন্ধুর মেন্টাল সমস্যা আছে, ডাক্তার দেখাও, আর বের হয়ে আসে। তখন আবারও জিয়াংইং এর সাথে দেখা হয়। সে তো ঝিঝিকে নানাভাবে অপমান করে, জিয়াসুর ব্যাপারে উল্টো পাল্টা বলে, ব্রেকআপ করতে বলে, কিন্তু ঝিঝিও তাকে খুব একটা পাত্তা না দিয়ে নদীর পাড়ে গিয়ে ভাবতে থাকে। ভেবে ভেবে সে জিয়াসুর ব্যাপারে খারাপ কিছু পায় না। এরপর ঝিঝি মাঠে বসেছিল, তখন জিয়াসু এসে বলে মন খারাপ কেন? ঝিঝি কিছু না বলে তার ব্যাংক কার্ড জিয়াসুকে দিয়ে বলে তোমার কখনো কিছু লাগলে এখান থেকে খরচ করতে পারো। জিয়াসুও তার মানিব্যাগ ঝিঝিকে দেয়। ঝিঝি নিতে চায় না, তাও দিয়ে বলে শুধু তুমি কেন, আমিও তোমার কেয়ার করতে চাই। এরপর রাত হয়ে গেলে বাসায় ফেরার পথে ইয়ান কল করে ঝিঝিকে। তারপর বলে রুমে না ফিরে গিয়ে রাস্তায় একটা ছেলের সাথে হাত ধরে হেঁটে বেড়াচ্ছ। ঝিঝি অবাক হয়, আর পেছনে ফিরে দেখে তার বড় ভাই ইয়ান দাঁড়িয়ে। এরপর দৃশ্য যায় জিয়াসুর বাসার গলিতে। ইয়ান তো জিয়াসুকে সত্যিই খুশি মারে, যেমনটা সে ভেবেছিল। এরপর দুজনের মধ্যে ছোটখাটো ফাইট হয়। ইয়ান বলে আমার বোন গ্র্যাজুয়েট হতে হতে তুমি 30 পার করবে, বয়সের গ্যাপ দেখো। জিয়াসু বলে মাত্র 7 বছর, আর আমি সিরিয়াস তার ব্যাপারে।
এরপর ভাইয়া ভাইয়া বলে ইয়ানকে খ্যাপায়। এরপর বাসায় এসে ইয়ানকে সোফায় ঘুমাতে বলে আর ফ্রিজের খাবারে হাত দিতে মানা করে, কারণ ওগুলো তার গার্লফ্রেন্ডের বানানো। ইয়ানও বলে সেটা আমার বোন হয়। পরের দিন ঝিঝি এসে জিয়াসুর মুখে আঘাত দেখে বুঝতে পারে ইয়ান মেরেছে। এবার তো সে ইয়ানের উপর খেপে যায়, গলা টিপে ধরে, মারতে থাকে। জিজ্ঞেস করে কেন মারলো। তখন জিয়াসু বলে আমিও মেরেছি, এখন সমান সমান। এবার ঝিঝি বলে তুমি কেন তাকে মারলে। এবার জিয়াসু তো শকড। এরপর ইয়ান বাড়ি ফিরে আসার সময় ঝিঝি তো কান্নাকাটি করতে থাকে। ইয়ান বলে এত বড় হয়েও কান্নাকাটি করার মানে নেই। এরপর জিয়াসুকে বলে আমার বোনের দেখভাল করবে। ভাই যাবার পর ঝিঝি তো জোরে কান্না করতে থাকে। জিয়াসু বলে এভাবে কান্না করতে নেই, আমি তো পাশে আছি। ঝিঝি বলে ইন্টার্ন করা নিয়ে প্রেশার বেড়ে গেছে। এরপর রুমে ফিরে এসে রাতে এসে দেখে তার রুমের এসি নষ্ট হয়ে গেছে। তখন জিয়াসুকে কল করলে জিয়াসু তার রুমে আসতে বলে। ঝিঝি তখন জিয়াসুর রুমে এসে থাকা শুরু করে। এখন তো তাদের মধ্যে ক্লোজ সম্পর্ক হতেই যাচ্ছিল। ঝিঝি দৌড়ে রুমে চলে যায়। পরের দিন তারা একসাথে ব্রেকফাস্ট করে। তখন ঝিঝিকে জড়িয়ে ধরে রাখে জিয়াসু এবং অনেকক্ষণ ধরে রাখে। ঝিঝি মনে মনে বলে আমি তোমাকে আর একা থাকতে দিব না, আমি তোমার সাথেই থাকছি। এদিকে ঝিঝির ইন্টার্নশিপের শেষ দিন চলে আসে। এরপর সে বাড়ি ফিরে যেতে পারবে। শেষ দিন সে তার মেন্টরদের জন্য গিফট আনে। শিয়াওই তখন তাকে পার্সোনালি ডেকে জিয়াংইং এর আচরণের জন্য ক্ষমা চায়, কারণ সে শিয়াওইকে সত্য বলেনি। ঝিঝিও বলে পরবর্তীতে এমন করলে পুলিশ ডাক দেবে, তাই তার ভালো চাইলে শিয়াওই যেন তাকে সতর্ক করে। এরপর অফিস শেষে জিয়াসু জিজ্ঞেস করে মেসেজ করে ঝিঝি কি বাড়ি চলে যাবে কিনা, তাইলে সেও তার সাথে যাবে। এরপর দুজনে একসাথে প্লেনে করে আসে। চিয়ান ফেই তাদের নিতে আসে। বাড়ি ফিরে নাস্তা করতে করতে বাবা মায়ের সাথে কথা বলার এক ফাঁকে সে জিয়াসুর মেসেজ পড়ে হাসছিল। এরপর তার মা বাবা তার বয়ফ্রেন্ড নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু সে তো এড়িয়ে যাবার জন্য তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে চলে যায়। রাতে বন্ধুদের পার্টিতে ঝিঝিও যায়। জিয়াসু তো ইয়ানকে টিস করতে থাকে, অন্যরাও করে। এরপর ঝিঝিকে নিয়ে জিয়াসু বাসে করে ফিরছিল। তখন তারা বাসের মধ্যেই কিস করে। ঝিঝি প্রথমে বাধা দিলেও পরে এনজয় করে। বাসার সামনে পৌঁছে দেওয়ার সময় ঝিঝি জিয়াসুর হাত ধরে কথা বলছিল আর আগামীকাল ব্রেকফাস্ট করতে ইনভাইট করে। আর তখনই ঝিঝির মা এসে তাদের দেখে ফেলে। ঝিঝি দ্রুত হাত ছেড়ে দেয়। রাতের বেলায় মা ঝিঝিকে জিজ্ঞেস করে আসল সত্য কি, সত্যই কি তারা ডেটিং করছে। ঝিঝি হ্যাঁ বললে তার মা তাকে বোঝায় তার বয়স কম আর সে গ্রাজুয়েট অনেক আগেই হয়ে গেছে, আর তার ফ্যামিলির অবস্থা ভালো না, মা নেই, বাবা কোমায়, আর তার উপর পাওনাদার আছে। এর মধ্যে ঝিঝি সুখী হবে না, তাই মনে হয় এই সম্পর্ক না থাকাই ভালো। কাল জিয়াসু আসুক, ঝিঝির মা বাবা তার সাথে কথা বলবে। পরের দিন জিয়াসু আসলে ঝিঝির বাবা তাকে বুঝিয়ে বলে তারা মনে করে জিয়াসুর সাথে তাদের মেয়ে সুখে থাকবে না, তাই তারা এতে সম্মতি দিতে পারছে না। এরপর জিয়াসু নিজের কষ্ট চাপা দিয়ে কিছু না বলেই বাড়ি থেকে চলে আসে। ঝিঝিকে তার মা বাবা বোঝায় তার ভালোর জন্য এসব করছে। ঝিঝি বলে অন্তত তাকে সুযোগ দাও, তারপর না হয় সিদ্ধান্ত নাও। সে আমাকে যথেষ্ট কেয়ার করে, সুখী করতে পারবে। কিন্তু তার বাবা বলে ভবিষ্যৎ ভেবে দেখতে। ঝিঝি তো কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। রাতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে জিয়াসু। ঝিঝি কল করে আর বাবার কথায় কিছু মনে না করতে বলে। এরপর কবে ফিরে যাবে জিজ্ঞেস করে আর সেখানে গিয়ে অপেক্ষা করতে বলে। কিন্তু জিয়াসু বলে আমি আবারও সব ভেবে দেখব। ঝিঝি বুঝতে পারে জিয়াসু অনেক কষ্ট পেয়েছে। এরপর জিয়াসু হাঁটতে হাঁটতে ভাবে অন্য কেউ এসব বললে হয়তো উল্টো উত্তর দিত, কিন্তু ঝিঝির বাবাই তাকে বিপদে হেল্প করেছিল, কিভাবে তাকে কথা শোনায়। এরপর রাতে শুয়ে শুয়ে সেই উইশ লেখা চিরকুটের বোতল নিয়ে ভাবতে থাকে জিয়াসুকে নিয়ে, কিভাবে সে তার কেয়ার করে। আর আজ তার বাবা তাকে যেসব কথা বলল তাতে হয়তো সে অনেক কষ্ট পেয়েছে। জিয়াসুকে সে অনেক ভালোবাসে, 7 বছর ধরে পছন্দ করে, এত সহজে তো হার মানা যাবে না। এরপর উইশ লেখা চিরকুটের বড় স্টার নিয়ে সোজা ইহেতে চলে আসে। জিয়াসু বলে এভাবে না বলে হুট করে চলে আসলে কেন। এরপর ওয়েটিং রুমে দেখা করে। তখন জিজি তাকে তার মনের সব কথা বলে, যে অনেক আগে থেকেই সে পছন্দ করে, কিন্তু বলার সাহস হয়নি। আর তার বাবা এইসব কথা বলার পরে সে ভেবেছে জিয়াসু হয়তো অ্যাভয়েড করছে, কিন্তু জিয়াসু বলে সে এসব নিয়ে ভাবছে কিভাবে আমাদের এক করা যায়। এরপর জড়ায় ধরে সান্ত্বনা দিতে থাকে।
এরপর রাতে বাড়ি ফিরে জিয়াসু অনেক ড্রিঙ্কস করতে থাকে আর ভাবতে থাকে ঝিঝির কথাগুলো। এরপর ঝিঝি তার কাছে আসে, তখন বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, ভবিষ্যতে আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। এরপর তাদের মধ্যে প্রথমবারের মতো রোমান্টিক অন্তরঙ্গ সম্পর্ক হয়। পরের দিন সকালে উঠে জিয়াসু তো জিজ্ঞেস করে রাতে ঘুম কেমন হলো, আর যেহেতু তাদের ফার্স্ট টাইম তাই কোনো সমস্যা ফিল করেছে কিনা। ঝিঝি তো লজ্জা পেয়ে যায়। এরপর জিয়াসুর বাবার ডাক্তারের কাছ থেকে ফোন আসে, হাসপাতালে যেতে হবে, তার বাবার অবস্থা ভালো না। ঝিঝিও সাথে যেতে চায়। এরপর তারা হাসপাতালে যায়। ডাক্তার বলে 12 বছর ধরে এভাবে আছে, আর আশা করে লাভ নেই, এখন প্রস্তুত হন, বেশি দিন বাঁচবে না। এরপর ডাক্তার কাগজপত্র রেডি করতে যায়, আর জিয়াসু তো ঝিঝিকে পানি আনার অজুহাতে পাঠিয়ে দেয়। এরপর বাবার সাথে একা একা কথা বলে, সারা জীবনের ক্ষোভ প্রকাশ করে, আর শেষে বলে, আমার মায়ের সাথে ওপরে গেলে যদি দেখা হয় তবে তাকে আর বিরক্ত করো না। এরপর সময় কেটে যায়, জিয়াসুর বাবা মারা যায়, আর জিয়াসু আস্তে আস্তে সব দিক সামলে নেয়। ঝিঝির শহরে একটা স্টুডিও দেবে আর একটা ফ্ল্যাট কিনবে ঝিঝির নামে। তারপর আস্তে আস্তে তারা সেটেল হয়ে যাবে। জিয়াসু এরপর ঝিঝির বাবা মায়ের সাথে দেখা করতে আসে। তারপর তাদের বলে যে সে সব দেনা মিটিয়ে দিয়েছে, তবে জিয়াংইং মাঝে মাঝে ডিস্টার্ব করে, সেটাও সামলে নেবে। আর তার স্টুডিও তৈরি হচ্ছে কাজের জন্য, ফ্ল্যাটও নিচ্ছে ডাউন পেমেন্টে। আশা করি ঝিঝিকে সে সুখেই রাখতে পারবে। তার বাবা মা সব শুনে বলে, আমরা তো আমাদের মেয়ের ভালোই ভাববো। এবার ইয়ানও জিয়াসুর সাপোর্ট দেয়। অবশেষে তারা রাজি হয়। সেখান থেকে বের হতেই ঝিঝি কল দিয়ে বলে, একটা সুখবর আছে। জিয়াসুও বলে, আমারও একটা সুখবর আছে। ঝিঝি বলে যে কম্পিটিশনে নাম দিয়েছিল যে, তাতে থার্ড হয়েছে সে। আর জিয়াসুও বলে তার বাবা মাও রাজি হয়েছে। ঝিঝি তো বিশাল খুশি হয়, আর এখন থেকে সারা জীবন সাপোর্ট করার প্রতিশ্রুতি দেয়। এর 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা হ্যাপি ফ্যামিলি কাটাচ্ছিল, হ্যাপি সময় কাটাচ্ছিল। এরপর ঝিঝির মা জিয়াসুকে ঝিঝির রুম থেকে একটা প্লেট আনতে বলে। প্লেট আনতে গিয়ে জিয়াসু সেই কত বছর আগে দেয়া সেই পুতুল দেখে তো আবেগ আপ্লুত হয়ে যায়। এরপর টেবিলে সেই উইশ লেখা চিরকুট বোতল থেকে চিরকুট নিয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণ ঝিঝি তাকে ডাকতে এসে এই দৃশ্য দেখে খুশিই হয়, আর এখানেই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। এই ছিল আমাদের আজকের রোমান্টিক থ্রিলার ড্রামার এক্সপ্লেইন ভিডিও। আশা করি আপনারা অনেক এনজয় করেছেন। এরকম অনেক ড্রামার এক্সপ্লেইন ভিডিও পেতে আমরা সব সময় হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।